ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল। আজকের যে ভিডিওটা আমরা করতে চলেছি বা যে বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এবং এটাকে সনেট সিরিজের সনেট নম্বর 18 হিসাবে বলা হয়। তো একটু বলে নিই যে যারা চাও যে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে, এবং এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য উপকারী হবে যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। তারা যদি প্র্যাকটিসের মধ্যে থাকতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। গ্রামার এবং টেক্সটের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। তো যদি গ্রুপে জয়েন হতে চাও তাহলে কমেন্টে শুধু লিখবে, স্যার আই ওয়ান্ট টু জয়েন ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ, ব্র্যাকেটে এইচএস অথবা গ্রামার অথবা বোথ লিখে দিতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই শেক্সপিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক। শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন 23 এপ্রিল 1564 সালে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে, এবং তার শিক্ষা শুরু হয়েছিল গ্রামার স্কুলে স্ট্র্যাটফোর্ডেই, পরে কিংস স্কুলে ভর্তি হন, এবং তার বিবাহ হয়েছিল 1582 সালে 28 নভেম্বর 18 বছর বয়সে, এবং যার সাথে বিবাহ হয়েছিল তার তখন বয়স ছিল 26 বছর, নাম হচ্ছে অ্যান হ্যাথওয়ে, এবং মৃত্যু হয়েছিল 1616 সালের 23 এপ্রিল। এবার শেক্সপিয়ারের রাইটিং ক্যারিয়ার সম্পর্কে জেনে নেওয়া যাক। শেক্সপিয়ার প্রথম দিকে তার লেখার প্রথম দিকে শুরু করেছিলেন দুটো ন্যারেটিভ পোয়েম দিয়ে। সেগুলো হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস 1593 সালে লিখেছিলেন, এবং দ্য রেপ অফ লুক্রেসি 1594 সালে, এবং এছাড়াও তিনি 154টা সনেটস লিখেছিলেন। শেক্সপিয়ারের ড্রামা সম্পর্কে জেনে নেওয়া যাক। শেক্সপিয়ার, আমরা জানি যে শেক্সপিয়ার হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একজন সেরা ড্রামাটিস্ট। তো তিনি 37টা নাটক লিখেছিলেন, এবং পরে মানে তার মৃত্যুর পর অর্থাৎ 1623 সালে ফোলিও আকারে তার বন্ধুরা বা কো অ্যাক্টররা হেমিংস এবং কন্ডেল বের করতে থাকে ভিডিওগুলো, নাটকগুলো। প্রথম যে নাটকটা, যে ফোলিওটা বেরোয় অর্থাৎ নাটকের কালেকশনটা, সেটা 1623 সালে, তারপর একে একে ফার্স্ট ফোলিও, সেকেন্ড ফোলিও এরকম করে বেরোতে থাকে। এবং কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, হ্যামলেট, এইগুলো হচ্ছে তার লেখা নাটকের মধ্যে বিখ্যাত কয়েকটি নাটক। সনেটসের সম্পর্কে জেনে নিই, কারণ হচ্ছে আমরা যে কবিতাটা পড়তে যাব সনেট নম্বর 18, সেটা সনেটই, তাই সনেট সম্পর্কে জেনে নেওয়াটা উচিত আমাদের। সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা, সাধারণত আয়াম্বিক পেন্টামেটারে লেখা হয়, এবং যে কোনো একটা নির্দিষ্ট চিন্তাধারাকে বা অনুভূতিকেই এক্সপ্রেস করবে। এবং এই ফর্মটা অর্থাৎ সনেটের ফর্মটা ডেভেলপড হয়েছিল বা আবিষ্কৃত হয়েছিল ইতালিতে, এবং দাঁতে এলিগুরি এর নেতৃত্বে, এবং যে পপুলারাইজড করেছিল এই টার্মটাকে, সনেটসটাকে, সে হচ্ছে ইতালিয়ান পোয়েট পেট্রা। এবং শেক্সপিয়ারের সনেট সম্পর্কে জেনে নেওয়া যাক এবার। শেক্সপিয়ারের যে সনেটসগুলো, সেগুলোর যে কালেকশন, তাকে শেক্সপিয়ার সনেট বলা হয়, যেটা পাবলিশড করেছিলেন থমাস থর্প 1609 সালে, এবং এটিতে 154টা সনেটস অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে 1 থেকে 126 পর্যন্ত ডেডিকেটেড ছিল, বা তিনি ডেডিকেটেড করেছিলেন মিস্টার ডাব্লিউএইচকে। মিস্টার ডাব্লিউএইচকে এই নিয়ে কোনো স্পষ্ট ধারণা ক্রিটিকদের বা যারা সমালোচক বা গবেষণা করেন শেক্সপিয়ারকে নিয়ে, তাদের কাছেও ক্লিয়ার কাট কোনো অ্যান্সার নেই। তবে এটা ধরা হয় যে উইলিয়াম হারবার্ট অথবা হেনরি রিওথেসলি হতে পারেন। এবং 127 থেকে 152 পর্যন্ত ডার্ক লেডিকে ডেডিকেটেড করা। তবে ডার্ক লেডি কে, এটার সম্পর্কেও কোনো এক্স্যাক্ট বা ক্লিয়ার কাট কোনো ধারণা নেই। তবে ম্যারি ফিটনকে ধরা হয়। এবং 153 এবং 54 ডেডিকেটেড হয়েছিল কিউপিড অর্থাৎ রোমান গড অফ লাভকে। এই কবিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে বলি যে এই কবিতাটা হচ্ছে একটু ইউনিক, কারণ এই যে সনেট সিরিজ রয়েছে শেক্সপিয়ারের, এখান থেকে 1 থেকে 17 পর্যন্ত তিনি তার বন্ধুকে অর্থাৎ মিস্টার ডাব্লিউএইচকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন বিবাহের মাধ্যমে, যে সে বিবাহ করুক এবং তাদের যে বংশধররা আসবে তাদের মধ্যে সে বেঁচে থাকবে। কিন্তু তার চিন্তা ভাবনা সনেট নম্বর 18-এ এসে চেঞ্জ হতে থাকে, যখন সে মনে করে যে না, তার সন্তানদের মধ্যে নয়, সে যদি বেঁচে থাকে তাহলে এই কবিতার মাধ্যমে বেঁচে থাকতে পারবে। তো এই কবিতাটা ইউনিক এই কারণেও যে এই কবিতাটা দুটো
যে স্ট্রাকচার, শেক্সপিয়ারিয়ান সনেট এবং পেট্রাকান সনেট, এই দুটোর একটা মিলিত একটা কবিতা। এটার যে স্ট্রাকচার সেটাকে আমরা অক্টেভ এবং সেস্টেটেও ভাগ করতে পারি, যদিও এখানে করা আছে 4টে কোয়ার্টেন এবং একটা কাপলেট। এটা হচ্ছে শেক্সপিয়ারের সঙ্গে পেট্রাকান সনেটসের মানে চোখে দেখা যাবে এরকম একটা পার্থক্য, কারণ শেক্সপিয়ার সনেট 4টে স্ট্যাঞ্জা এবং একটা কাপলেট নিয়ে বিভক্ত, আর পেট্রাকান সনেট অক্টেভ এবং সেস্টে অর্থাৎ 8 লাইন এবং 6 লাইনে বিভক্ত। এবং এই কবিতাটার এক্সপ্লানেশনগুলো জেনে নিই। এই ভিডিওতে বা এই পার্টে আমরা এক্সপ্লানেশন নিয়েই জানবো। পরের ভিডিওতে আমরা PYQ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ইম্পর্ট্যান্ট যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে লাইনটা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখান থেকে মোর টেম্পারেট পর্যন্ত, এর যদি প্রোজ ফর্ম করি আমরা তাহলে এরকম দাঁড়াবে যে ইফ আই এম কম্পেয়ার ইউ বলতে এখানে তার বন্ধুকে বোঝাচ্ছে, টু এ সামার্স ডে ইউ সিম টু বি লাভলিয়ার অ্যান্ড মোর মাইল্ড অর টেম্পারেট। অর্থাৎ তোমাকে যদি সামার ডের সঙ্গে তুলনা করা হয় তাহলে তুমি তার থেকেও বেশি নম্র, ভদ্র এবং সুন্দর মনে হবে তোমাকে। এই কারণেই বলা হচ্ছে, কারণ সামারকে আমরা সবথেকে সুন্দর ঋতু হিসাবে ধরি, কারণ এই সময়েই নেচারটা সেজে ওঠে তার নিজস্ব সৌন্দর্যে। এবং কবি এখানে একটা ইন্টারোগেশন দিয়ে বা কোশ্চেন মার্ক দিয়ে শুরু করেছেন যে আদৌ তার বন্ধুকে সামারের সঙ্গে তুলনা করা যায় কি না, কারণ তার মতে সামারের সৌন্দর্য থেকেও তার বন্ধুর সৌন্দর্য ছিল অনেক বেশি, অনেকটাই বেশি। তো সামার্স ডে, ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর মধ্যে সামার্স ডে আছে। তো সামার্স ডেকে তার যে সৌন্দর্য সেইটার জন্যই অ্যাপ্রিসিয়েট করা হয়, এবং কবি তার বন্ধুকেও এই সামার্স ডের মতোই বা সামার্স ডের থেকেও বেশি সুন্দর মনে করেছেন। এরপর আছে টেম্পারেট, মাইল্ড বা প্লেজেন্ট বা মডারেট, ভদ্র, নম্র। এরপরের লাইনে আসি, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। প্রোজ ফর্ম যদি করি তাহলে এরকম দাঁড়ায়, দিস ইজ বিকজ রাফ উইন্ডস ডেস্ট্রয় দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লংজিভিটি ইজ প্যাথেটিক্যালি ট্রানজিটরি। অর্থাৎ প্রথম লাইনেই তিনি একটা সন্দেহ প্রকাশ করেছেন যে সামারের সৌন্দর্যটাকে তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় কি না, এবং এই লাইনে তিনি ক্লিয়ার করছেন যে কী জন্য তাকে তুলনা করা যায় না। কারণ হচ্ছে সামারের যে সৌন্দর্য সেইটা, সামারে কী হয়, সেই সময় আমরা ঝড় দেখি, সেই ঝড়গুলোতে কী হয়, যেসব কচি পাতাগুলো বেরোয় বা মুকুলগুলো বেরোয়, যেটা গ্রীষ্মের সৌন্দর্যটাকে বা প্রকৃতির সৌন্দর্যটাকে বৃদ্ধি করে, সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। এবং সামারের যে লংজিভিটি অর্থাৎ স্থায়িত্ব, সেটাও ট্রানজিটরি বা ক্ষণস্থায়ী। এই জন্যই তিনি এই সন্দেহটা প্রথম লাইনেই প্রকাশ করেছেন। এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে সেগুলো হচ্ছে রাফ উইন্ডস, জানো যে সামারে প্রচণ্ড জোরে ঝড় দেয়, তো এখানে সেটাকেই বোঝানো হয়েছে। এবং শেক যে কথাটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা এখানে অর্থাৎ এই যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডেস্ট্রয় বা ধ্বংস। এবং ডার্লিং বার্ডস অফ মে অর্থাৎ মে মাসে বা গ্রীষ্মের সময় যেসব কচি পাতাগুলো বা মুকুলগুলো বের হয় সেগুলোর কথাই বলা হয়েছে, এবং যেটা সামারের সৌন্দর্যটাকে আরও বেশি ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। লিজ এখানে হচ্ছে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, এখানে লংজিভিটিকে বোঝানো হচ্ছে বা স্থায়িত্বকে বোঝানো হচ্ছে। চলো তারপরে দু লাইন দেখা যাক, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। যদি প্রোজ ফর্মে করি তাহলে এরকম দাঁড়ায়, দ্য আই অফ হেভেন দ্যাট ইজ দ্য সান, অর্থাৎ আই অফ হেভেন সূর্যকে বলা হয়। সামটাইমস সাইন্স স্কর্চিংলি, অর্থাৎ কোনো কোনো সময় প্রচণ্ড উত্তাপের সঙ্গে জ্বলে ওঠে। অ্যান্ড সামটাইমস দ্য সানস গোল্ড কমপ্লেকশন ইজ ওভারশ্যাডোড বাই ডার্ক ক্লাউডস, এবং তার যে সৌন্দর্য অর্থাৎ তার যে সোনালি রূপটা আছে সূর্যের, সেটা অনেক সময় যে গ্রীষ্মের মেঘগুলো হয়, কালো মেঘ, সেগুলোতে ঢাকা পড়ে যায়। ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো কি, তো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে দ্য আই অফ হেভেন, খুবই ইম্পর্টেন্ট, MCQ এর জন্য আসতেই পারে। দ্য আই অফ হেভেন কি, এখানে সূর্য। এর পরের কমপ্লেক্সন কালার বা রং, এবং ডিমড ওভারশ্যাডোড বা কভার্ড, অর্থাৎ এখানে কবি এটা বলতে চেয়েছেন যে তার যে তাকে যদি গ্রীষ্মের সঙ্গে তুলনা করা হয় তার বন্ধুকে অর্থাৎ মিস্টার WH-কে, তাহলে তার সৌন্দর্যটা গ্রীষ্মের যেসব কালো মেঘগুলো থাকে তাতে ঢাকা পড়ে যেতে পারে। তাহলে এর পরের, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার
এখানে লক্ষ্য করো দুটো ফেয়ার ব্যবহার করা হয়েছে। সামটাইমস ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। যদি প্রোজ ফর্মে করি তাহলে এরকম দাঁড়াবে, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কি হয়, অর্থাৎ যে মেঘ, যে ডার্ক ক্লাউডসগুলো গ্রীষ্মের সৌন্দর্যটাকে বা সূর্যের যে কমপ্লেক্সন সেটা ঢেকে নিচ্ছে, এর ফলে কি হয়, ইচ বিউটিফুল এলিমেন্টস ফ্রম দ্য টোটাল বিউটি অফ সামার ইজ লস্ট। অর্থাৎ তার যে সুন্দর জিনিসগুলো থাকে, তার যে পুরো সৌন্দর্য গ্রীষ্মের, সেটা পুরোটাই হারিয়ে যায়। এবং ফর দ্য প্রসেস অফ নেচার ইজ নট সিমেট্রিক্যাল, কারণ এই প্রসেসটা, নেচারের প্রসেসটা কখনোই সিমেট্রিক্যাল নয়। এখান থেকে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো হচ্ছে ফেয়ার। প্রথম ফেয়ার, এখানে প্রত্যেকটি বিউটিফুল অবজেক্টস অর্থাৎ জিনিসগুলোকে বোঝানো হয়েছে। এবং পরের ফেয়ার, যে পুরো সৌন্দর্যটাকে বা সুন্দরের পুরো সংজ্ঞাটাকে বোঝানো হয়েছে। এবং আনট্রিমড, নট হারমোনিয়াস অর আনচেঞ্জড, পরিবর্তন হয় না এরকম। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে ইটার্নাল সামার, ইটার্নাল বলতে অনেক বেশি দীর্ঘস্থায়ী, নট লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। প্রোজ ফর্মে যদি করি তাহলে এরকম দাঁড়াবে, বাট ইউর সামার অর বিউটি ইজ এভারলাস্টিং, তোমার সামার বা তোমার যে সৌন্দর্য সেটা এই সামারের মতো নয়, ক্ষণস্থায়ী নয়, তোমার হচ্ছে এভারলাস্টিং বা দীর্ঘস্থায়ী। ইট উইল নেভার ফেড আউট ইন ডিউ কোর্স অফ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে তোমার সৌন্দর্যটা কখনোই আবছা হয়ে যাবে না বা ঢাকা পড়ে যাবে না। দেখো কথাটা সত্যি, কারণ হচ্ছে তিনি বলেছেন, তিনি যে যখন কবিতাটা তার পাবলিশড হয় অর্থাৎ 1609 সালে, তার আগে লেখা, অর্থাৎ 1600 বা 1500 শেষ দিকে লেখা। তো দেখো তখন তিনি লিখেছেন, কিন্তু এখনও আমরা পড়ছি এবং তার বন্ধুকে বা বন্ধুর রূপটাকে কল্পনা করার চেষ্টা করছি। নর লস পসেশন অফ দ্য বিউটিফুল পার্টস দ্যাট ইউ পসেস, এবং তোমার যে সুন্দর অংশগুলো আছে শরীরের, আমরা জানি আমাদের শরীরের কারোর চোখ ভালো হয়, কারোর নাক ভালো হয়, কারোর ঠোঁট ভালো হয়, তো এরকমভাবে তার যে সুন্দর পার্ট সেটা, বা সে যে পার্টের সুন্দর পার্টের অধিকারী, সেটা সবসময়ই তার থাকবে। এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো হচ্ছে ইটার্নাল সামার অর্থাৎ এভারলাস্টিং বা পারপেচুয়াল, ওয়েস্ট অর্থাৎ প্রসেস মানে তোমার যেটা আছে, তুমি যেটা অধিকার তোমার আছে সেইটা। এরপর নট শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও ব্রাগেস্ট। প্রোজ ফর্মে যদি করি, দেখো ডেথ হচ্ছে পৃথিবীর কি মানে সব কিছুকে জয় করে নিতে পারে। ডেথ অ্যাজ দ্য কনকিউরার অফ দিস ওয়ার্ল্ড ক্যান নট প্রাইড দ্যাট ইউ বিলং টু হিজ কিংডম, অর্থাৎ ডেথ এমন কিছু নেই যে মৃত্যুকে অ্যাভয়েড করে যেতে পারে, সে যাই হবে হোক না কেন। এবং তুমি এখানে কবি তার বন্ধুকে অভয় দিচ্ছেন যে তুমি নিশ্চিত করে বলতে পারো বা অহংকার করতে পারো যে তুমি তার রাজত্বে পড়বে না। হোয়েন ইউ শ্যাল বি সাবলিমিটেড টু দ্য ইটার্নাল লাইন্স অফ পোয়েট্রি, যখন তুমি কবির এই ইটার্নাল লাইন অর্থাৎ এভারলাস্টিং লাইনগুলোতে, কবিতার লাইনগুলোতে চলে আসবে, তখন তোমার আর তার রাজ্যে যাবার বা ডেথ তোমাকে আর জয় করতে পারবে না। এখান থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে, ওয়ার্ডসগুলো হচ্ছে ডেথকে এখানে পার্সোনিফাইড করা হয়েছে প্রাউড কনকিউরার হিসেবে। দেখো ডিটা বড় হাতের আছে, মাঝখানে আমরা জানি সেন্টেন্সের মাঝখানে বড় হাতের হয় না, কিন্তু এখানে এই কারণেই আছে কারণ পার্সোনিফিকেশন করা হয়েছে বলে ডেথের। এরপর আছে ব্র্যাগ, বোস্ট বা অহংকার। সেড বা কিংডম এখানে বোঝানো হয়েছে, সেড বলতে। ইটার্নাল লাইন্স, দ্য লাইন্স অফ পোয়েট্রি, এখানে পোয়েট্রির লাইনগুলোকে বোঝানো হয়েছে। ইমর্টাল ভার্স অর্থাৎ কবিতার লাইন কোনো দিন মর্টাল হয় না বা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, এগুলো থেকে যায়। পরের, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। প্রোজ ফর্মে যদি করি তাহলে এরকম দাঁড়ায়, সো লং মেন ক্যান ব্রেথ অর আইজ ক্যান সি, দিস পোয়েম উইল সার্ভাইভ টিল দেন অ্যান্ড ইট উইল গিভ ফ্রেশ লাইফ টু ইউ। অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, নিঃশ্বাস নেওয়া বা দেখতে পাওয়া মানে হচ্ছে পৃথিবী যতদিন না ধ্বংস হয়ে যাচ্ছে ততদিন তুমি তাদের কাছে ফ্রেশ থাকবে বা তাদের কাছে তরতাজা বা সতেজ থাকবে। এখানে যে থিমটা ব্যবহার করা আছে অর্থাৎ যে লাস্ট 12 লাইন ধরে আমরা যেটা পড়ে এলাম, সেই লাইনগুলোর একদম কনডেন্সড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত সার এই 2 লাইনের মধ্যে
দেওয়া আছে এই কাপলেটের মধ্যে, অর্থাৎ এই দু লাইনকে কাপলেট বলা হয়। দ্য লাইন অর্থাৎ প্রথম যে লাইনটা, সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, এই লাইনটা দ্য ডে অফ লাস্ট জাজমেন্টের যে ইমেজ সেটাকে ডিপিক্ট করছে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।